আমাদের সিলেবাস অনুযায়ী আজকে আমরা দেখব হচ্ছে ডিসপ্লে ডিভাইস। ডিসপ্লে ডিভাইস, ঠিক আছে? ডিসপ্লে ডিভাইস, ডিভাইসের মধ্যে আমরা দেখব হচ্ছে সিআরটি ক্যাথোড রে ডিসপ্লে। ক্যাথোড রে ডিসপ্লে কেন এর নাম হলো? ক্যাথোড রে, অ্যানোড আর কি, হ্যাঁ ক্যাথোড, তাই না? একটা ইলেকট্রন কি করে, একটা থেকে ইলেকট্রন আর একদিকে ধাবিত হয়, তাই তো? ধাবিত হয়। এখন এই যে আমাদের যে ক্যাথোড রে মনিটর, ক্যাথোড রে মনিটরের আমরা যদি ইন্টারনাল স্ট্রাকচারের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে ইলেকট্রন গান ইউজ করা হয়। ইলেকট্রন গান ইউজ করা হয়। ইলেকট্রন গান কি করে? ইলেকট্রন গান হচ্ছে আমাদের মনিটরের পিছের যে সারফেস আছে ওই পিছের সারফেসে কি হয়, মনিটরের পিছের সারফেসটা কাজ করে অ্যানোডের মতো। অ্যানোড মানে, তাই তো? অ্যানোডের পরে তখন জাস্ট ওই জায়গায় কি হয়, লাইট জ্বলে কিংবা ওইখানে একটা আলো আসে। এই টেকনোলজির উপর ভিত্তি করেই আমাদের ক্যাথোড রে মনিটর গঠিত। তাহলে ক্যাথোড রে মনিটর কোন টেকনোলজির উপর ভিত্তি করে গঠিত? আমাদের ইলেকট্রন গান থাকবে। এই ইলেকট্রন গান হচ্ছে আমাদের যেই ডিসপ্লে আছে, ডিসপ্লের পেছনের দিকে যখন স্পর্শ করবে, পেছনের দিকটা যখন স্পর্শ করবে ওই ইলেকট্রন স্পর্শ করার সঙ্গে সঙ্গে ওই বিন্দুটা প্রজ্বলিত হবে বা জ্বলে উঠবে। এই জ্বলে ওঠার ফলেই আমরা কি দেখি, এই যে মনিটরে আমরা ডিসপ্লেতে দেখি। তো আমি খেয়াল করেন, আমি কিন্তু অনেকবার বলেছি যে মনিটর কিন্তু স্থির না। মনিটর অলওয়েজ কি হচ্ছে, একটা ছবি ড্র হচ্ছে, তাই না? জি, ক্যাথোড রে টিউব। হ্যাঁ। এখন ক্যাথোড রে টিউব এটা দেখেন অনেকটা দেখতে কার মতো, ফানেলের মতো, তাই তো? ফানেলের মতো সামনের দিকটা যে প্রসারিত এবং পিছের দিক একেবারেই চিকন, ন্যারো। এই ন্যারো দিকে কি আছে? ন্যারো দিকে আছে হচ্ছে ইলেকট্রন গান। যে ইলেকট্রন গান থেকে ইলেকট্রন বিচ্ছুরণ হচ্ছে কোথায়? ওই আমার ফানেলের একেবারে মুখের পিছন দিকে যখন বিচ্ছুরণটা হচ্ছে তখন ইলেকট্রন যেই বিন্দুকে আঘাত করছে ওই বিন্দুটাই প্রজ্বলিত হচ্ছে। ওই প্রজ্বলন থেকে আমরা আলো পাই এবং আমরা মনিটরে দেখি। তো প্রজ্বলিত তো আর এমনি হওয়ার কথা না। একটা কাঁচের উপরে আপনি একটা ইলেকট্রন বিম দিলেন, সেটা তো প্রজ্বলিত হবে না, হবে? সেই জন্যে স্পেশাল একটা কোট কিংবা স্পেশাল একটা আবরণ থাকে হচ্ছে আমাদের মনিটরের পিছে। যেই আবরণকে বলা হয় হচ্ছে ফসফর কোটেড। ফসফরের আবরণ থাকে হচ্ছে মনিটরের পিছে। এই ফসফরের উপরে যখন ইলেকট্রনটা পড়ে তখন ফসফর ইলেকট্রিক্যালি স্টিমুলেটেড হয়। হচ্ছে। এই ইলেকট্রিক্যালি স্টিমুলেশনের ফলে ফসফর ভিন্ন আচরণ করে মানে সে প্রজ্বলিত হয় বা আলোর বিচ্ছুরণ ঘটায়। এই টেকনোলজির উপরে ভিত্তি করে আমাদের ক্যাথোড রে মনিটর কাজ করে। এখন ক্যাথোড রে মনিটরের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কি? যে ক্যাথোড রে মনিটরটা কিংবা ক্যাথোড রে টিউবের পিকচার রেজুলেশন কিংবা পিকচার কোয়ালিটি কোন বিষয়গুলোর উপরে নির্ভরশীল? এইগুলোই হচ্ছে ওই ক্যাথোড রে টিউব কিংবা ক্যাথোড রে মনিটরের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে ফার্স্ট আসছে আপনার
face of screen. একটু জোরে বলতে হবে। physical character. Phosphor, electron gun, shadow, mask or aperture grill. আর লাস্ট হচ্ছে face of screen. ফসফর বিভিন্ন টাইপ কিংবা বিভিন্ন কোয়ালিটির ফসফর আছে। ফসফরের টাইপ কোয়ালিটি কিসের উপর নির্ভর করে? তার পারসিস্টেন্সের উপরে। পারসিস্টেন্স যারা কম্পিউটার সায়েন্সে পড়ে, মানুষ কি ক্ষণস্থায়ী নাকি দীর্ঘস্থায়ী কিংবা চিরস্থায়ী? ক্ষণস্থায়ী। তার মানে মানুষ হচ্ছে ইনপারসিস্টেন্ট বলবো, তাই না? হ্যাঁ, ক্ষণস্থায়ী। কিন্তু দীর্ঘস্থায়ী জিনিস পৃথিবীতে নাই। আর দীর্ঘস্থায়ী আছে কিন্তু চিরস্থায়ী আমাদের কনসেপশনে এক আল্লাহ ছাড়া আর কেউ নেই, তাই না? তো ফসফর হচ্ছে কয়েক কোয়ালিটির আছে। এই কোয়ালিটিটা নির্ভর করে হচ্ছে ফসফরের পারসিস্টেন্সের উপরে। অর্থাৎ ফসফরটা ওই ইলেকট্রিক্যালি স্টিমুলেটেড হওয়ার পরে কতক্ষণ আলো বিচ্ছুরণ করবে, কতক্ষণ আলোকিত থাকবে, কতক্ষণ প্রজ্বলিত থাকবে, এর উপরে ভিত্তি করে হচ্ছে ফসফরের কোয়ালিটি। তো মনিটর তৈরিতে, সিআরটি তৈরিতে সাধারণত ইউজ করা হচ্ছে মিডিয়াম পারসিস্টেন্ট ফসফর। পারসিস্টেন্ট ওয়েন মিডিয়াম পারসিস্টেন্ট। আর টেন্স হচ্ছে নাউন বলে মিডিয়াম পারসিস্টেন্স হবে না, মিডিয়াম পারসিস্টেন্ট হবে। হ্যাঁ, মিডিয়াম পারসিস্টেন্ট ফসফর। তো মিডিয়াম পারসিস্টেন্ট ফসফর কেন তৈরি হচ্ছে দেখেন। কেন মিডিয়াম পারসিস্টেন্ট ফসফর দিয়ে আমরা সিআরটি তৈরি করি? এর কারণ হচ্ছে যে যখন ইলেকট্রন গান কিন্তু স্থির না। ইলেকট্রন গান কি করছে? ইলেকট্রন গান ঠিক এইভাবে electron gun moves across and down to the CRT, across and down to the CRT. ইলেকট্রন গান হচ্ছে সব সময় এইভাবে মুভ করছে না, 45 ডিগ্রি না। এই অ্যাঙ্গেল সম্পর্কে যেহেতু কিছু বলা নাই, যদি জানতে হয় আই উইল রিড ফার্স্ট দেন আই উইল ডেলিভার ইউ। তো তাহলে এই যে এই ইলেকট্রন গানের বিচ্ছুরণটা কিংবা ইলেকট্রন গানের মুভমেন্টটা এইভাবে হচ্ছে। এইভাবে হলে যখন একটা ফিল্ম কিংবা একটা সম্পূর্ণ মনিটরটাকে একবার ট্রাভেল করতে হয়, তখন একবার ট্রাভেল করলে এইরকম ট্রাভেল সে 60 টাইমস মনিটরকে পার সেকেন্ড করছে। তার মানে ইলেকট্রন বিম এইভাবে 60 টাইমস মনিটরের উপরে কি করছে? ইলেকট্রন বিচ্ছুরণ, ইলেকট্রন এমিট করছে। তো ইলেকট্রন 60 টাইমস মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত 60 বার প্রতি মুহূর্তে, টাইম লিমিট 60 টাইমস পার সেকেন্ড। হ্যাঁ, তো এখন খেয়াল করেন, যখন এইখানে আলোর বিচ্ছুরণ ঘটাচ্ছে, এই লাইনে যখন আমার মনিটরের ইলেকট্রন গানটা, তখন এইগুলো যদি অন্ধকার হয়ে যেত তাহলে কি হতো? মনিটর দেখা যেত যে এতটুকু আলোকিত, এতটুকু অন্ধকার, তাই তো? এই জন্যে মিডিয়াম পারসিস্টেন্ট ফসফর ইউজ করা হয়। যে এই রেখাটা, এই লাইনটা যখন এঁকে আসলো, এরপরে আবার এইখানে ফিরতে যেই সময়টা লাগে, সেই সময়টার টাইম ব্রিজ যেন ওই ফসফরের কোয়ালিটিটা পূরণ করে। অ্যাজ ইফ আমার কাছে আর ফ্লিকিং অবজেক্ট মনে হবে না, ফ্লিকার অবজেক্ট মনে হবে না। ফ্লিকার অবজেক্ট কি? মিটমিট করছে আর কি, যাচ্ছে আসছে আপনার সামনে। তো যাচ্ছে আসছে কখন? যখন এইটা একেবারে ফসফর একবার রিড করে আসলো কিংবা একবার
অঙ্কন করে আসলো এই রেখা, এইখানে আসা পর্যন্ত এটা কালো হয়ে গেল, তখন তো ইনকনসিস্টেন্ট কিংবা আপনার কাছেই একটা খুব ভালো অনুভূতি আসবে না যে আমার মনিটর হয়তো অর্ধেক নষ্ট অর্ধেক ঠিক, তাই না? তো এই জন্যে আমাদের ফসফর মিডিয়াম কনসিস্টেন্ট ফসফর ইউজ করা হয়। মিডিয়াম কনসিস্টেন্ট কেন? যদি হাইয়েস্ট কনসিস্টেন্ট ফসফর আমরা ইউজ করি সেই ক্ষেত্রে এই যে এইটা আপনার যখন এই লাইন যখন অঙ্কন করবে আমার ইলেকট্রন গান, তখন কিন্তু এই লাইন তখনও প্রজ্বলিত থাকবে। এইখান থেকে এইখানে যে যদি প্রজ্বলিত থাকে, এখানে ধরেন লাল রঙের বিম ফেলছে, পরবর্তী স্টেজে আমার কি রং দরকার? নীল রং, ব্লু কিংবা ইয়েলো রং। তখন আগের রং আর এখনকার রং যদি থেকে যায়, দুটো মিলে একটা আনওয়ান্টেড রং তৈরি হবে, তাই না? সেই জন্যে মিডিয়াম পারসিস্টেন্ট ফসফর ইউজ করা হয়। ইলেকট্রন গান, ইলেকট্রন গানের মুভমেন্ট এবং কোয়ালিটির উপরে নির্ভর করে হচ্ছে আমাদের মনিটরের যে ইমেজ কোয়ালিটি। ইলেকট্রন গানের মুভমেন্ট এবং কোয়ালিটির উপরে নির্ভর করে আমাদের ইমেজ কোয়ালিটি। তো ইলেকট্রন গান দুই ধরনের আছে, একটা হচ্ছে আরজিবি কালার। এই আরজিবি কালার এমিট করবে একটা মাত্র গানের মাধ্যমে আরজিবি কালারের ইলেকট্রন এমিট হবে। আরেকটা আছে যেটা আরজিবির জন্য তিনটা ইলেকট্রন গান আছে, যারা সেপারেটলি ইলেকট্রন এমিট করে এদের কালার করসপন্ডিং ইলেকট্রন। এরপরে শ্যাডো মাস্ক অর অ্যাপারচার গ্রিল। খেয়াল করেন, এই পিক্সেলগুলো তো একেবারে কি উইদাউট ডিস্টেন্স, একেবারে গায়ে গায়ে লাগানো, তাই না? তো যখন একটা ইলেকট্রন গান যখন একটা বিম এমিট করে, ওই বিমটা যখন ওই বিন্দুতে পড়ছে, ওই বিন্দুতে পড়ার সাথে সাথে কি হয়? আলো কি হয়? ওইখান থেকে বিকিরণ ঘটায় কিংবা হচ্ছে আলোটা ওইখানে আশেপাশে ওর কিছু প্রভাব তৈরি হয়, আশেপাশে কিছু শ্যাডো কিংবা স্পিল আউট বলতে পারি আমরা ইংরেজিতে এটাকে, যে আর কি অনেক সময় দেখা যায় যে একটা রং যখন একটা রঙের সঙ্গে মিশে যায় তখন কেমন একটা রং দেখায় না? তো যেহেতু আমাদের পিক্সেলের স্থান অত্যন্ত ছোট, এর উপরে যখন একটা বিম এসে পড়ে, এই পিক্সেলকে তো সে কালার্ড করেই, পাশের পিক্সেলেও কিছুটা প্রভাবের আসে। এই প্রভাব যাতে পাশের পিক্সেল যাতে কিছুটা প্রভাবিত না হয়, সেই জন্যে আমাদের ইউজ করা হয় হচ্ছে শ্যাডো মাস্ক অথবা অ্যাপারচার গ্রিল। শ্যাডো মাস্কটা কি? মাস্ক মানে হচ্ছে মুখোশ, তাই না? আমরা নেটওয়ার্কিংয়ে পড়ি হচ্ছে, সবাই দেখেন অ্যাড্রেস দিই, মাস্কিং অ্যাড্রেস দিই না, 255.255.255.0 অথবা 255.255.0.0 অথবা 255.255.255.0, তাই না? একটা সি গ্রুপের, একটা বি গ্রুপের, একটা এ গ্রুপের। তো মাস্ক করছি আমি, ওই অ্যাড্রেসটাকে মাস্ক করছি যেমন 255.255.255.0 দিয়ে আমি দেখতে পারি যে এটা সি গ্রুপের অ্যাড্রেসিং মোড, তাই না? তো যখন এই শ্যাডো মাস্ক অথবা এটা একটা মেটালিক জাল অথবা মেটালিক নেট, এই নেটটা একেবারে ফসফর কোটেড যেই অংশ তার আগেই অবস্থিত। এই ইলেকট্রন বিম এই মেটালিক জালের মধ্যে দিয়ে কোথায় যায়? মেটালিক জালের মধ্যে দিয়ে ফসফরকে এমিট করে কিংবা ফসফরকে স্টিমুলেটেড করে। এবং মেটালিক জালের মধ্যে দিয়ে স্টিমুলেটেড করার সুবিধা হচ্ছে যে মেটালিক জালের খুব ছোট ছোট পারফোরেটেড একটা মেটালিক জাল, তার মানে খুবই সূক্ষ্ম ফোঁটা ওর মধ্যে। তো যখন
ওই ফোঁটা দিয়ে ইলেকট্রন বিমটা যে পড়ে ফসফরাসের উপরে, তখন ওই বিমটা আরও বেশি ফাইন কোয়ালিটির হয়। ফাইন কোয়ালিটির হওয়ার কারণে আশেপাশের পিক্সেলের মধ্যে ওই রংটার প্রভাব অনেক কম পড়ে, ফলে পিকচারটা আমরা পাই আরও ফাইন কোয়ালিটির। মাস্ক, শ্যাডো মাস্কের মধ্যে দিয়ে কীভাবে বিমটা আমাদের ফসফর কোটেড প্লেটে পড়ছে, ফসফর কোটেড সারফেসে পড়ছে, এর উপরে ভিত্তি করেই কিন্তু শ্যাডো মাস্কই কিন্তু আমাদের রেজলিউশন কি করে, ডিটারমাইন করে। শ্যাডো মাস্ক প্লেটে পারফোরেশন যত বেশি তত রেজলিউশন বেশি হবে না, পারফোরেশন যত কম তত রেজলিউশন কমে যাবে, তাই না? শ্যাডো মাস্কের উপরে পারফোরেশন যত বেশি হবে তত রেজলিউশন বাড়ে, এবং শ্যাডো মাস্কের উপরে যত পারফোরেশন কম হবে, পারফোরেশন মানে বুঝছেন তো, পারফোরেশন মানে আমরা পারফোরেটেড পেপার বলি না, যখন একটা রশিদ যখন ছিঁড়ে ফেলি ওইখানে পারফোরেশন থাকে না, এরকম ফোটা ফোটা করে রাখা থাকে না, তখন ছিঁড়তে গেলে কি হয়, রশিদের অন্য অংশ না ছিঁড়ে ঠিক ওইখান থেকেই ছিঁড়ে আসে, তার মানে দুর্বল করার জন্য পারফোরেটেড করে তো করা হয়, তাই না? তো এইরকম পারফোরেটেড শ্যাডো মাস্কই হচ্ছে আমাদের রেজলিউশনকে মেইনটেইন করছে। তো পারফোরেটেড শ্যাডো মাস্কের যেই সমস্যা সেটা হচ্ছে যে ইলেকট্রন বিম যখন এইরকম মাস্কের উপরে পড়ছে তখন এই ইলেকট্রন বিম পড়ার ফলে হাইলি হিটেড হয়, আর কি প্রচণ্ড আকারে গরম হতো। এই গরম যাতে না হয়, কিংবা এই গরম হওয়ার ফলে দেখা যায় যে যেখানেই তাপ সেখানেই ঝামেলা, তাই না? হ্যাঁ, আপনার গাড়ির এসির দেখবেন যে প্রায়ই নষ্ট হয়, ওই যে সিল নষ্ট হয়। সিল কেন নষ্ট হয়? ইঞ্জিনের গরমে প্লাস্টিক সিল গলে ওই দিক দিয়ে কী হয়, গ্যাস লিক করে, তাই না? তো এই প্লেটটা যখন অত্যন্ত মাত্রায় গরম হয় তখন এই ইলেকট্রন বিমটা মিসবিহেভ করা শুরু করে, কেন তাপের ফলে তার ক্যারেক্টারিস্টিক্সের চেঞ্জ হয়, এবং এই চেঞ্জ হওয়ার কারণে আমাদের শ্যাডো মাস্কের যে টেকনোলজি, এটা কিন্তু খুব বেশি দিন লাস্টিং করেনি, না করে এসছে হচ্ছে অ্যাপারচার গ্রিল, ট্রিনিট্রন টেকনোলজি বলে। অ্যাপারচার গ্রিলকে বলা হয় ট্রিনিট্রন টেকনোলজি। দেখবেন টিভির পিছে লেখা থাকতো যে ট্রিনিট্রন টেলিভিশন, সনি ট্রিনিট্রন টেলিভিশন না? তো ট্রিনিট্রন টেকনোলজিতে কি করা হয়েছে? ট্রিনিট্রন টেকনোলজিতে যেই কাজটা করা হয়েছে, এই শ্যাডো মাস্কের এই পারফোরেটেড মেটালিক সারফেসের পরিবর্তে ইউজ করা হয়েছে আমাদের গ্রিল টাইপের অ্যারে, যেগুলো হচ্ছে যার ফলে আমাদের এই প্লেট এত গরম হয় না। গরম না হওয়ার কারণে আমাদের বেটার টেকনোলজিতে আমরা আমাদের অ্যাপারচার গ্রিলের মাধ্যমে যেতে পেরেছি। দেখছেন, তখন ছিল হচ্ছে শ্যাডো মাস্ক ছিল হচ্ছে পারফোরেটেড একটা মেটাল, এটা কিন্তু পারফোরেটেড না, এটা গ্রিলের মতো বলেই এর মধ্যে দিয়ে আমাদের ইলেকট্রনগুলো এমিট হয়। সিআরটি মনিটরের ক্ষেত্রে কিছু টার্মিনোলজি আছে, যেমন পিউরিটি কি? পিউরিটি হচ্ছে যে যখন একটা মনিটরের সমস্ত জায়গায় সঠিকভাবে ইউনিফর্মলি লাইট দেখা যাবে, তখন আমরা কি বলবো যে এই মনিটরটা পিওরলি লাইট এমিট করছে, তাই তো? তো এই মনিটরের পিওরিটি কিভাবে নষ্ট হতে পারে? মনিটরের পিওরিটি নষ্ট হতে পারে এই যে ইলেকট্রন বিমটা যে আমাদের আসে ইলেকট্রন গান থেকে কোথায়, কি পর্যন্ত, ফসফর কোটেড সারফেস পর্যন্ত, এর মধ্যে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, আছে না? এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যদি কোনো কারণে ডিস্টর্টেড হয়, এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডই কিন্তু আমাদের ইলেকট্রন গানের ইলেকট্রনের বিচ্ছুরণকে কন্ট্রোল করে। এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যদি কোনো কারণে ডিস্টর্টেড হয় তাহলে কিন্তু আমাদের ওইখানে দেখবেন যে আমি আমার জীবনে পেয়েছি যে সবুজাভ একটা আসবে, কিংবা ওইখানকার কালারটা ঠিক কেমন ফেড লাগে, এবং ফেড লাগার কারণ কি, ওই ভিতরের যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে
ওই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সামহাউ ডিস্টর্টেড বাই এক্সটার্নাল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। ওখানে আপনি কি দিতে পারেন, ওখানে আপনি যদি একটা ম্যাগনেট, মনিটরের উপরে ম্যাগনেট এরকম রাখেন, দেখেন ওই জায়গায় সাথে সাথে রঙটা কেমন হয়ে যায়। কারণ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, যেটা ইনার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, ওই ইনার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা আউটার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দ্বারা ডিস্টর্টেড হয়। আসপেক্ট রেশিও, আসপেক্ট রেশিও মনিটরের কি হাইট এবং ওয়াইড, এই দুটোর যে রেশিও সেটাই হচ্ছে আসপেক্ট রেশিও। এই আসপেক্ট রেশিও 1.33, দ্যাট মিন্স 3:4, is it 1.33, that means 3:4, অথবা বর্তমানে এইভাবে লেখা হয়, ওয়াইডটাকে আগে নেওয়া হয়, হাইটটাকে পরে নেওয়া হয়। আমি যদি স্ক্যান 1 থেকে n পর্যন্ত স্ক্যান করি সেকেন্ডে 30 বার, তাহলে আমি যদি 1, 3, 5, 7, 9 আপ টু n-1 ধরি, যদি এটা জোড় সংখ্যা ধরি তাহলে n-1 লাইনকে যদি আমি স্ক্যান করি একটা সময়ে, তাহলে দ্বিতীয়বার স্ক্যান করব কোনগুলোকে? 0, 2, 4, 6, 8, 10, 12, তাই তো? তাহলে কি হচ্ছে, আমার ফ্রিকোয়েন্সি কি হচ্ছে? বাড়ছে। ফ্রিকোয়েন্সি ডাবল করে ফেলতে পারছি। এই ডাবল করে ফেলার জন্যে এইটা একটা টেকনোলজি, যে আমার অড লাইন এবং ইভেন লাইনকে আমি আলাদা পোলে নিয়ে আলাদাভাবে স্ক্যান করব। তাহলে স্ক্যান ফ্রিকোয়েন্সি বাড়ছে না? বাড়ার ফলে স্ক্যান ফ্রিকোয়েন্সি যত বাড়বে তত আমাদের কাছে ছবি কি লাগে? স্থির লাগে। এই যে রড লাইটটা জ্বলছে, রড লাইট কি স্থির? নিঃসন্দেহে না। প্রতি সেকেন্ডে 120 বার জ্বলছে নিচে, প্রতি সেকেন্ডেও 120 টাইমস জ্বলছে আর নিচে, কিন্তু মানুষের এটা ধরা সম্ভব না। সেই জন্য আমি দেখছি যে আমার কাছে লাইটটা স্থির, ঠিক আছে? তো আসলে উদ্দেশ্য হচ্ছে মানুষকে ফাঁকি দেওয়া। টেকনোলজির উদ্দেশ্য হচ্ছে মানুষকে ফাঁকি দেওয়া, যে কিভাবে মানুষের যে ক্ষমতা, ওই ক্ষমতাকে কি এক্সিট করে মানুষকে ফাঁকি দিয়ে আসা যায়। এই যে আমরা যে 3D দেখি, 3D তো আসলে 3D কি, ওইটাও কিন্তু ফাঁকি না? আমরা 3D টেলিভিশনে চশমা লাগায় দেখি, আসলে দেখছি যে বাড়ায় আসছে, আসলে কি আসে? আসলে আসে না, ফাঁকি। তো ওই ফাঁকি দেওয়াটাই হচ্ছে আমাদের 3D টেকনোলজির কাজ। এবার আমরা দেখব হচ্ছে টাচ স্ক্রিন মনিটর। টাচ স্ক্রিন আছে, ওটাতে আসবো। হ্যাঁ, অসুবিধা নেই আর কি, সবগুলো যদি দেখাই দিই তাহলে তো আমার মনে হয় যে সবগুলোই আছে। এখন না থাকলে কথা থাকবে। টাচ স্ক্রিন মনিটর। টাচ স্ক্রিন মনিটরটা কি সাধারণত কোন টেকনোলজির উপরে কাজ করে কেউ কি জানেন? কেউ কি, সবাই তো মোবাইলে এইভাবে সারাদিন ধরে, যখন আমার হাত থেকে আমি বলি পড়বেন। আমি তো আর টেকনোলজিটা দেখে এরকম দুটো প্লেট থাকে, এই দুটো প্লেটের মধ্যে একটা শূন্য স্থান থাকে। এই শূন্য স্থানে এই প্লেটে ভোল্টেজ কিংবা ইলেকট্রিসিটি প্রবাহিত হচ্ছে। এই প্লেটে কিছু না, এই প্লেট হচ্ছে আপার প্লেট, আমার সারফেস, যেটাতে আমি টাচ করি। এইটাকে যখন আমি কোনো অবজেক্টকে টাচ করছি, এদের মধ্যে এত কম দূরত্ব যে এই টাচ করার সাথে সাথে এটা ইভেনচুয়ালি নিচের প্লেটের সঙ্গে টাচ হয়ে যায়। নিচের প্লেটের সঙ্গে টাচ হওয়ার সাথে সাথে ভোল্টেজ ডিভাইডেশন ঘটে, তাই হচ্ছে না?
টাচ হওয়ার সঙ্গে সঙ্গে টাচ হয়ে তো আবার হাতটা তুলে ফেললে এরম আবার ফাঁকা হয়ে যায়, যেই ফাঁকাটা ছিল। ফাঁকা হওয়ার ফলে তখন ওই যেই অবজেক্টটার উপরে আমার টাচ পড়ছে ওই অবজেক্টটা রিড হয় কিংবা ওই অবজেক্টটার কাজ চলতে থাকে। এইটা হচ্ছে একটা টেকনোলজি। এই টেকনোলজির নামটা কি দেখি। এই টেকনোলজির নাম হচ্ছে রেসিসিভ টেকনোলজি। রেসিসিভ আর একটা টেকনোলজি আছে, যে টেকনোলজি হচ্ছে আমাদের ক্যাপাসিটিভ। এই যে ক্যাপাসিটিভ টেকনোলজি, এইটা আপনার বক্তব্যের সঙ্গে কিছুটা মিল। সেটা হচ্ছে রেসিসিভ টেকনোলজি অল ওভার দ্য ওয়ার্ল্ড সমাদৃত। কেন? রেসিসিভ টেকনোলজিতে কি দরকার? রেসিসিভ টেকনোলজিতে আমি যদি ঠান্ডার দেশে গ্লাভস পরা হাত দিয়েও মনিটর কিংবা টাচ করি, তাহলে ঠান্ডার দেশে সাধারণত আপনার বাইরে মেট্রো যেখানেই যান না কেন সমস্ত কিছু টিকেটিং সিস্টেম সব কিছু টাচ স্ক্রিনের মাধ্যমে কন্ট্রোলড হয়। তো ওইখানে তো গ্লাভস পরে আবার গ্লাভস খুলে কাজ করবে, ঠান্ডাতে হাত জমে যায়। তো সেই জন্যে রেসিসিভ টেকনোলজিতে যেহেতু আমি নিজেই তো হচ্ছে একটা কি পরিবাহী না, মানুষ হচ্ছে মানুষের মধ্যে দিয়ে বিদ্যুৎ যাইতে পারে। তো মানুষের মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ যায়, এই টেকনোলজিকে ইউজ করে যদি আমি আমার টাচ স্ক্রিনকে সক্রিয় করতে চাই, তাহলে সেটা হচ্ছে ক্যাপাসিটিভ টেকনোলজির আন্ডারে যেতে হবে। আর আমার রেসিসিভে আমার হাতের কিংবা আমার শরীরের সঙ্গে সংস্পর্শের কোনো ইম্যাটেরিয়াল, যে আমি হাত দিয়ে করলাম নাকি আমি কলম দিয়ে করলাম নাকি আমি কিছু দিয়ে করলাম, ইম্যাটেরিয়াল। কিন্তু ক্যাপাসিটিভে অবশ্যই ইন্ডাক্টর দিয়ে করতে হবে। ঠিক আছে? তো ক্যাপাসিটিভে কি হচ্ছে, ক্যাপাসিটিভে যখনই আমি ওরকম ক্যাপাসিটিভে কিন্তু ফাঁক নাই। ক্যাপাসিটিভে এরকম দুটো তল নাই, একটা তল উপরে যেই কোডটা দেওয়া আছে তার নাম হচ্ছে ইন্ডিয়াম টিন অক্সাইড। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট একটা কোড। এই কোডটার মাধ্যমে কারেন্ট প্রবাহিত হয় কার উপরে? আমাদের টাচ স্ক্রিনের উপরে। টাচ স্ক্রিনের উপরে কারেন্ট প্রবাহিত হয়। যখনই আমি এই টাচ স্ক্রিনটাকে টাচ করি, সাথে সাথে হচ্ছে আমি যেহেতু নিজে ইন্ডাক্টর, আমার মধ্যে দিয়ে পাস হয়ে যায় কারেন্ট। পাস হয়ে আপনার সাথে সাথে আমার যেই রিকোয়েস্টটা আমি চালাবো সেই রিকোয়েস্টটা কী হতে থাকে? এক্সিকিউট হতে থাকে। ইন্ডিয়াম টিন অক্সাইড কোডটা থাকে হচ্ছে ক্যাপাসিটিভ টেকনোলজির যে সারফেস, সেই সারফেসের উপরে এই ইন্ডিয়াম টিন অক্সাইডের ট্রান্সপারেন্ট কোট থাকে। এই কোটের মাধ্যমে কারেন্ট প্রবাহিত হয়। এই কারেন্ট প্রবাহের ফলে আমার হাতের টাচ যখন পায়, টাচ পাওয়ার সাথে সাথে আমার বডি দিয়ে কি ওই কারেন্টটা ফ্লো হচ্ছে। ফ্লো হওয়ার সাথে সাথে আমাদের ওই যেই স্পেসিফিক অবজেক্টকে আমরা এক্সিকিউট করতে চাচ্ছি সেই স্পেসিফিক অবজেক্ট এক্সিকিউট হয়। তো ক্যাপাসিটিভ সিস্টেমটা আমাদের দেশের জন্য ঠিক আছে, কিন্তু বাইরের দেশের ঠান্ডা দেশের জন্য খুব বেশি রেসিসিভ অল ওভার। দেখেন, আমি নিজেও সাথে সাথে টেস্ট করে দেখলাম যে আমার নিজের মোবাইলটা হচ্ছে রেসিসিভ। আমি দেখলাম যে কিছু উপরে রেখে প্রেস করে পাচ্ছি, তার মানে রেসিসিভ। টাচ স্ক্রিন কিন্তু এদেরই একটা উন্নত ভার্সন। কেননা টাচ কোনটা? নিঃসন্দেহে প্রেফার করা হবে হচ্ছে রেসিসিভটাকে প্রেফার করা হবে এই জন্যে যে রেসিসিভটা আপনি যে কোনো কিছু দিয়ে টাচ করে রেসপন্স পাচ্ছেন।
যে এই অ্যাসপেক্টে ঠিক আছে, আপনার গুড আর কি, এইভাবে যুক্তিতে আসা ভালো। এই অ্যাসপেক্টে ঠিক আছে, কিন্তু এই অ্যাসপেক্টের আবার তো ইয়েও আছে, আপনি স্ক্রিনটাকে সিকিউর করে দেন, লক করে দেন। হ্যাঁ না, স্ক্রিন লক তো চাপ না, স্ক্রিন লক এরকমভাবে করতে হয় আর কি। হ্যাঁ এই যে এই 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 যে এই যে আমার এই ইসে যতবারই আপনার চাপ পড়ুক দেখেন পরে, কিন্তু এটাকে কোন কোন অ্যাঙ্গেলে আপনি দেখবেন সেটাই হচ্ছে কথা। কিন্তু ইসেই বলা হচ্ছে যে রেসিসিভটা মোর অ্যাকসেপ্টেবল বলা হচ্ছে। রেসিসিভটা মোর অ্যাকসেপ্টেবল এই জন্য বলা হচ্ছে যে ঠান্ডার দেশগুলোতে রেসিসিভটা ইউজ করা অনেক বেশি ইজি। এবার আসেন হচ্ছে এলসিডি। এলসিডি এলসিডি হচ্ছে আমাদের কি? হ্যাঁ এলসিডির আগে এলসিডি আমি পড়াচ্ছি, এলসিডি ঠিক আছে। এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। লিকুইড ক্রিস্টাল ডিসপ্লেটা কি? এটা এক ধরনের বিশেষ লিকুইড। এই লিকুইডটা কি দিয়ে তৈরি হয়? এই লিকুইডটা তৈরি হয় হচ্ছে rod-shaped or pneumatic molecules. Rod-shaped liquid, rod-shaped or pneumatic molecules. এই মলিকুলগুলো দেখতে রডের মতো আলোর গতিপথের সাথে সাথে এরা কি হয়? অ্যালাইনড হয়। আলোর গতিপথের সাথে সাথে এরা অ্যালাইনড হয়, এক লাইনে আসে, অ্যালাইনড হয়। এখন এই রড শেপড কিংবা নিউম্যাটিক মলিকুলকে দুটো প্লাস্টিক সারফেসের মধ্যে কি করা হয়? প্লাস্টিক সারফেসের মধ্যে আবদ্ধ করা হয়, এবং এই প্লাস্টিক সারফেসের মধ্যে আবদ্ধ করে এক পাশ থেকে লাইটকে কি করা? এমিট করা হয়, এবং ওই এমিটেড লাইটকে কি করা হয়? পোলারাইজ করা হয়। পোলারাইজ করা হয়, লাইট তো সাধারণত জ্বালালে কি চারিদিকে ছড়ে পড়ে, তো ছড়ায় যাতে না পড়ে ওই একটা জালির মাধ্যমে ওই লাইটকে পোলারাইজ করা হয়। পোলারাইজড লাইটটা যখন এর মধ্যে দিয়ে যায়, এই লিকুইডের মধ্যে দিয়ে যায়, এই লিকুইডগুলো এই পোলারাইজড লাইটের গতিবিধির সাথে সাথে কি করে? পোলারাইজড লাইটকে বেন্ড করে। বেন্ড করা মানে বাঁকায় ফেলে। বাঁকায় ফেলে কিভাবে? যদি লাইটটা আপনার পোলারাইজড হয় হচ্ছে ভার্টিক্যালি, তাহলে হরিজন্টালি বাঁকায় ফেলে। তো তারপরে আরেকটা যেহেতু প্লেট আছে, আরেকটা ফিল্টারেশন আছে, এই ফিল্টারেশনে গিয়ে এইটা যদি এইখানে যদি আমার ভার্টিক্যালি যদি পোলারাইজড হয়, এই পাশে যদি আমার হচ্ছে হরিজন্টালি পোলারাইজড হয়, তাহলে কি আমার আলোটা এইভাবে টুইস্টেড হয়ে আসছে না? হ্যাঁ, এইরকম আলোটা এই সাইডে এসে এইভাবে ঢুকে যাচ্ছে, তাই তো? তো এই যে টুইস্টেড আলোটা, এই টুইস্টিং ক্যাপাবিলিটি যেই মনিটরের যত বেশি এলসিডি, তার ছবি তত স্পষ্ট, এবং টুইস্টেড ক্যাপাবিলিটি যত বেশি তার ছবি
তত স্পষ্ট। আর লাস্টলি কি হচ্ছে আমার, লাস্টলি একটা নির্দিষ্ট অংশতে যখন আমি ইলেকট্রিক কারেন্ট ফ্লো করছি, ওই নির্দিষ্ট অংশটা কি হচ্ছে আমার অন্ধকার দেখাচ্ছে, আর যেখানে কারেন্ট ফ্লো হচ্ছে না সেখানে কি ওই এমিটিং লাইটের মাধ্যমে আলোকিত দেখাচ্ছে। এই অন্ধকার এবং আলোকিত এই দুটোর সমন্বয়ে ছবিটা কি হচ্ছে, ছবিটা আমাদের মনিটরে ভেসে উঠছে। এইভাবে হচ্ছে আমাদের এলসিডি মনিটর কাজ করে। খেয়াল করেন, এই যে আলোটা একটা ফিল্টারের মাধ্যমে, খেয়াল করেন ফিল্টারের মাধ্যমে পোলারাইজেশনের সাথে সাথে আমার যেই রড কি আছে, রড শেপ অথবা নিমাটিক মলিকুল, নিমাটিক মলিকুল এর আসপেক্টে আলোটাকে কি করছে, বেন্ড করছে না, বাঁকিয়ে দিচ্ছে। বাঁকিয়ে দিয়ে এই জায়গায় আরও ভালো বোঝা যাবে। খেয়াল করেন যে যেইভাবে বেন্ড হচ্ছে ওই বেন্ডেড লাইটটা আবার পরবর্তী ফিল্টারের মাধ্যমে কি, প্রথম ফিল্টারটা কি ছিল দেখেন ভার্টিক্যাল, হ্যাঁ, ডায়োডের মাধ্যমে। এই সম্পর্কে তথ্য আমি খুব বেশি পাইনি, আগামীতে পেলে আমি আপনাদের জানাবো। ঠিক আছে, এই পর্যন্ত আজকে শেষ করছি।